ডিকোডিং নিট প্রোটেস্ট 2026 একটা অভূতপূর্ব প্রতিরোধ প্রতিবাদের ফেনোমেনন আমরা লক্ষ্য করলাম। ভারতবর্ষ উথাল পাথাল হয়ে গেল, ভারতবর্ষের অন্তরাত্মা বহিরঙ্গ সমগ্র কেঁপে গেল এই নিট সংক্রান্ত প্রতিবাদ বা গণ আন্দোলন বা জেনজি মুভমেন্টের ফলে। এরকম অভিজ্ঞতা ভারতবর্ষ বহুদিন পায়নি। সেই 2012-13 দিকে যখন নির্ভয়া নৃশংস হত্যাকাণ্ড হয় তখনই এমন একটা প্রতিবাদ হয়েছিল। তার মাঝখানটায় কৃষক মুভমেন্ট হয়েছিল বটে, কিন্তু তার মাস ভলিউম এত বেশি ছিল না। আমরা দেখলাম যে সমগ্র দেশ কিভাবে একটা চূড়ান্ত জায়গায় পৌঁছে গেল স্টুডেন্টদের এই আন্দোলনটার সাথে সাথে নিজেদেরকে এর মধ্যে জড়িয়ে। এবং শুধু স্টুডেন্ট মুভমেন্ট একটা হলো না, নিট স্ক্যামের সাথে অনেক কিছু প্রশ্ন, অনেক কিছু ফ্যাক্টর এর সাথে জড়িত হয়ে গেল। অনেকগুলো সহজ সহজ জিনিস আমরা বুঝতে পারলাম না, অনেক কঠিন জিনিস আমরা বুঝে গেলাম। অনেক নাম সামনে এলো, সোনম ওয়াংচুক সামনে এলো, জেনজি মুভমেন্ট সামনে চলে এলো, তার সাথে ককরোচ জনতা পার্টি। আসলে এরা কি, এরা কারা, কোথা থেকে এলো, কিভাবে সামিল হলো এই প্রতিবাদ মিছিলে? এই প্রতিবাদ মিছিল যেটা হলো, এই প্রতিবাদ প্রতিরোধ যেটা হলো, যে ঘটনাটা ঘটলো, তার কি ফল হলো? এটা কি অ্যাকচুয়ালি এটাই হয়েছিল যেটা চাওয়া হলো? সো অনেক প্রশ্ন, অনেক বিভ্রান্তি, অনেক সংশয় এই বিষয়টাকে নিয়ে জড়িত রয়েছে। আজকে আমরা যে জিনিসটার একটা এডুকেশনাল ওয়েতে, একটা অ্যানালাইটিক্যাল ওয়েতে বিশ্লেষণ করব, ডিকোড করব এই ক্লাসের মধ্যে দিয়ে, যে ক্লাসটার নাম ডিকোডিং নিট প্রোটেস্ট 2026। ওকে, তো আমরা মোটামুটি 10টা প্রশ্নের উপর ভিত্তি করে এই পুরো বিষয়টাকে বা পুরো টপিকটাকে ডিসকাস করব বা ডিকোড করব। প্রশ্নগুলো কি? প্রশ্নগুলো আমি একবার বলি, আপনারা মিলিয়ে নিন। তারপরে আমরা এক এক করে প্রশ্নগুলোর উত্তরের মধ্যে দিয়ে বিষয়টাকে ধরব। ওকে, প্রথম প্রশ্ন যে নিট কি, হোয়াট ইজ নিট। সেকেন্ড, নিট স্ক্যাম কি, অর্থাৎ নিটের সাথে স্ক্যামটা কি হয়েছিল। থার্ড, এই নিট স্ক্যাম প্রোটেস্টটা শুরু হলো কোথা থেকে, কিভাবে। ফোর্থ, সোনম ওয়াংচুক কে। ফিফথ, তিনি কিভাবে এই প্রোটেস্টের সাথে যুক্ত হয়ে গেলেন। 6 নম্বর, ককরোচ জনতা পার্টি কি, এর নেতা কারা। পরের প্রশ্ন, ককরোচ জনতা পার্টি এই আন্দোলনটার মধ্যে কিভাবে ঢুকে গেল, এই আন্দোলনটার সাথে ককরোচ জনতা পার্টি সংযুক্ত হলো কি করে। নেক্সট প্রশ্ন, 8 নম্বর কোশ্চেন, ক্যারেক্টার অফ দিস প্রোটেস্ট। এটা অ্যাকচুয়ালি কি একটা স্টুডেন্ট মুভমেন্ট? অনেকেই কিন্তু এটা নিয়ে অনেক রকম প্রশ্ন করছে এবং অনেক রকমেরই সন্দেহ পোষণ করছে যে এটা আসলে অন্য কিছু ছিল। এবং তাদের সন্দেহ থেকেই পরবর্তী প্রশ্নটা আসে যে হোয়াট ইজ ডিপ স্টেট থিওরি ইনভলভড ইন ইট। এর মধ্যে, এই আন্দোলনের মধ্যে, প্রতিবাদের মধ্যে কোনো ডিপ স্টেট থিওরি কি কাজ করছে না? তার সাথে অবভিয়াসলি আমাদের জানতে হবে ডিপ স্টেট জিনিসটা কি, ডিপ স্টেট থিওরিটা কেন ইনভলভ হচ্ছে বা প্রসঙ্গিত এখানটা হচ্ছে। এবং 10 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন আজকের ডিকোডিং ক্লাসে হচ্ছে কি ফলাফল হলো। ফলাফল এক কথায় আমরা হয়তো শেষের দিক থেকে শুরু করলে কিছু কিছু সব আন্দাজ করতে পারি, বাট সমস্ত প্রশ্নগুলো আমরা স্টেপ বাই স্টেপ ডিসকাশন করলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি জিনিসটা কি হলো এবং ভবিষ্যৎ আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। ক্লাস শুরু করি প্রথম প্রশ্ন থেকে, হোয়াট ইজ নিট। সো নিট হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। সিএসডিজি নিটের উপরে, নিটের সমস্যার উপরে অলরেডি ক্লাস করে রেখেছে, অনেকটা অ্যানালাইটিক্যাল ক্লাস, অনেকটা মেন্স কোশ্চেন রাইটিং অ্যান্সারের ক্লাস বা জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস। যেভাবে খুশি আপনারা প্লেলিস্টে গিয়ে ক্লাসটা চেক আউট করতে পারেন। ওকে, নাও নিট হচ্ছে তেমন একটা পরীক্ষা, সোজা কথায়, যার মাধ্যমে, বা তেমন একমাত্র পরীক্ষা যার মাধ্যমে ডাক্তার পাই আমরা, অর্থাৎ যে পরীক্ষা দিয়ে দাঁতের ডাক্তার
এবং আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ এমবিবিএস ডাক্তারদের সিলেকশন হয় যে কারা ডাক্তার হবে। ডাক্তার হওয়ার বা বনার পরীক্ষা হচ্ছে নিট। ওকে, নাও নিট স্ক্যাম কি? এখন নিট স্ক্যাম 2 নাম্বার প্রশ্ন আমাদের। নিট স্ক্যাম বেসিক্যালি কিন্তু আজকের বিষয় নয়। নিট স্ক্যাম অর্থাৎ প্রধান যে নিটের পরীক্ষার উপরে প্রশ্ন, সেটা হচ্ছে প্রশ্নপত্র ফাঁস বা কোশ্চেন লিক। এবং আজকে 2026-এ এটা একটা বড় প্রতিবাদে পরিণত হলেও এটা প্রথম হয়েছিল 2024 সালে এবং অনেকদিন ধরেই এটার বিরুদ্ধে অভিযোগ আসছে। 2024 সালে প্রশ্নপত্র এক জায়গায় থেকে, অর্থাৎ যেখানে প্রশ্ন স্ট্রং রুমে রাখা হয় সেখান থেকে, যেখানটায় ডিস্ট্রিবিউশন সেন্টার, না পরীক্ষা হল বলছি না, ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে পরীক্ষা হলে নিয়ে যাওয়া যায়, সেই জায়গায় নিয়ে যাওয়ার পথে অর্থাৎ ইন ট্রানজিট কোশ্চেন পেপার লিক হয়েছিল, অনেক বড় গন্ডগোল হয়েছিল। এবারে অর্থাৎ 2026 সালে নিট পরীক্ষাটা অ্যাকচুয়ালি যেখানটায় প্রশ্ন রাখা হয়েছিল অর্থাৎ স্ট্রং রুমে, সেখান থেকে লিক হয়ে যায় এবং কোশ্চেন পেপার বা গেস পেপার ফ্লোট হয়ে যায় টেলিগ্রাম। এবং বলা যেতে পারে যে মে 3, 2026 পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে যায়। প্রায় 2.2 মিলিয়ন স্টুডেন্ট এই পরীক্ষাটার অ্যাপিয়ার করেছিল। তাদের স্বপ্ন, তাদের আশা শেষ হয়ে যায়, তাদের পরিশ্রম, তাদের চেষ্টা, প্রয়াস, অধ্যবসা সম্পূর্ণ মাটিতে মিশে যায়। অনেকেই এই বিরাট ধাক্কাটা শারীরিক মানসিকভাবে গ্রহণ করতে না পেরে চরম পথ, আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। সো একটা খুব বড় ভুল, এবং ভুলটা এখানে যে সোর্স থেকেই, স্ট্রং রুম থেকেই কোশ্চেন পেপার লিক হয়ে যাওয়া ঘটেছে 2026-এ। নাও আমরা আসবো যে নিট প্রোটেস্ট স্টার্ট হলো কোথায়। নিট প্রোটেস্ট অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে দিল্লিতে যে নিট প্রোটেস্টটা আমরা দেখতে পাই, যন্তর মন্তরে প্রচুর স্টুডেন্ট সমাবেশ ঘটে, স্টুডেন্ট সেখানটায় বসে, তারপরের স্টেপে স্টুডেন্ট অধিবেশনের দিকে এগিয়ে যায়, পদযাত্রা করে, এগুলো কিন্তু ল্যাটার ডেভেলপমেন্ট। সবচেয়ে প্রথমে এর প্রতিবাদ হায়দ্রাবাদে এবং বিহারের মতন জায়গাতে শুরু হয়ে যায় যে এই জিনিসটা ঠিক হয়নি। ওকে, সো নিট স্ক্যামের রেজাল্টে বা নিট স্ক্যামের ফলাফল হিসেবে, কনসিকোয়েন্স হিসেবে যে প্রতিবাদ হয়, যন্তর মন্তরে 6 জুন শুরু হয়, বাট তার আগে থেকে কিন্তু এই জায়গাগুলোতে প্রতিবাদ চলতে থাকে। নাও আমরা এখন আলোচনা করব যে প্রতিবাদটা শুরু হলো, প্রতিবাদ স্টুডেন্টদের কিসের বিরুদ্ধে? প্রশ্নপত্র ফাঁসের, স্বপ্ন বিক্রি হয়ে যাওয়ার, প্রতারিত হওয়ার, এই যে করাপ্ট সিস্টেম সেটার বিরুদ্ধে, এই যে ব্যবস্থাপনা, এই যে প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি ব্রিচ হয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে সোনাম ওয়াংচুক কিভাবে ঢুকে গেলেন, এবং তার আগে আমরা জানবো কোশ্চেন নাম্বার 4 যে সোনাম ওয়াংচুক কি। সোনাম ওয়াংচুকের প্রথম পরিচয় আজকের দিনের অনেক আগেই আমরা সাধারণ মানুষরা একটা অন্যভাবে পেয়েছিলাম, তা হলো 3 ইডিয়টস মুভির মাধ্যমে, যেখানটায় সেখানে লিড রোল পরবর্তীকালে বিজ্ঞানী হন, এবং যে বিজ্ঞানী হন তিনি সোনাম ওয়াংচুক এই চরিত্রটা দ্বারা অনুপ্রাণিত। অর্থাৎ বলা যায় সোজা কথা যে 3 ইডিয়টস মুভির মাধ্যমে সোনাম ওয়াংচুক কিন্তু তখনই ফেমাস হয়ে গেছিলেন। এবং শুধু তাই না, লোক লাদাখে বেড়াতে গেলে সোনাম ওয়াংচুকের ওই জায়গা, ওই স্কুল 3 ইডিয়টসে যেমন দেয়া আছে, যেমন বলা হয়েছে বা দেখানো হয়েছে, ঘুরতে যায়। অর্থাৎ একটা সেটা টুরিস্ট ডেস্টিনেশন। নাও সোনাম ওয়াংচুক 59 বছর বয়সী একজন ক্লাইমেট অ্যাক্টিভিস্ট, একজন এডুকেশনাল রিফর্মিস্ট, এমনকি জেলে গিয়ে তিনি জেলেদের অর্থাৎ জেলে বন্দীদের জীবনযাপন কেমন, কি করে সেটা ভালো করা যায় সে বিষয়েও তিনি পরবর্তীকালে অনেক কাজকর্ম করেন। একজন সোশ্যাল রিফর্মার, তিনি অনেকদিন আগে থেকেই ফেমাস হয়েছেন
যে আইস স্তূপ, একটা আর্টিফিশিয়াল গ্লেসিয়ার ইনভেন্ট করার মধ্যে দিয়ে, ওকে, এবং রুরাল এডুকেশন সিস্টেমটাকেও রিফর্ম করার জন্য তিনি খুব বিখ্যাত। অর্থাৎ এই বলে যে ম্যান অফ সল্ট, নানা রকম ভাবেই তিনি কিন্তু প্রসঙ্গে থাকেন, কাজ করেন সমাজের জন্য। এবং গত 1-1.5 বছর ধরে লাদাখ অঞ্চলে যে ফ্রিডম অফ স্পিচ বা মত প্রকাশের স্বাধীনতা, তার উপরে সোনাং ওয়াংচুক কিন্তু প্রোটেস্ট করে যাচ্ছেন। সেখানটায় ইন্টারনেট কমিউনিকেশন সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, সোশ্যাল মিডিয়া ব্যান করে দেওয়া হয়েছিল। তো নানা বিষয় নিয়ে কিন্তু গত 1.5-2 বছর ধরে সোনাম ওয়াংচুক প্রসঙ্গে রয়েছেন এবং তিনি নানা প্রয়োজনে মানুষের সাথে রয়েছেন। এই সোনাম ওয়াংচুক জুন 28, 2026 নিজে থেকেই এগিয়ে আসেন এই জেনজিদের তৈরি প্রতিবাদটাতে বা এই নেট স্ক্যাম এর প্রতিরোধে যে মিছিল হয় বা যে সভা হয় বা যে প্রতিবাদ তৈরি হয়, তার সাথে তিনি নিজে থেকে ইনভলভ করে ফেলেন। কেন? ঠিক একই রকম একটা করাপশন ফ্রি সিস্টেম তৈরি করার উদ্দেশ্যে, বা সিস্টেমের মধ্যে যে লুপ হোলগুলো রয়েছে, যে এররগুলো রয়েছে, সেগুলোকে ফ্রি করে দেওয়ার জন্য তিনি একটা আমরণ বা অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেন ছাত্রদের হয়ে, ছাত্রদের পক্ষ থেকে একটা সঠিক ব্যবস্থা যাতে নেওয়া হয়, দোষীদের যাতে সাজা দেওয়া হয়, এবং শিক্ষার ব্যাপারে প্রধান যিনি রায় নির্ণয় গ্রহণ করে থাকেন অর্থাৎ শিক্ষামন্ত্রী, তার পদত্যাগ, এই উদ্দেশ্য নিয়ে তিনি যুক্ত হন এই আন্দোলনে। ওকে, তো সোনাম ওয়াংচুকের বিষয়টা আমরা ক্লিয়ার করলাম। এখন আমরা আসবো ককরোচ জনতা পার্টি, একটা ভেরি ভেরি ইন্টারেস্টিং স্টোরি। এবং সেটা এর মধ্যে কি করে, একটা পুরনো প্রবাদ আছে, পড়লো কথা পথের মাঝে, যার কথা তার গায়ে বাজে। বেসিক্যালি যেসব জাল ডিগ্রি, ফেক ডিগ্রি, ওকে, এই ফেক ডিগ্রি সংক্রান্ত কোনো একটা প্রসঙ্গে চর্চা করতে গিয়ে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত কি বলেন যে এই ফেক ডিগ্রিধারী ব্যক্তিরা বা যুবকরা বা অলসরা আসলে তারা ককরোচ বা প্যারাসাইট। এই কথাটা অভিজিৎ দীপকে নামক একটা ছেলে, কত হবে 30-এর তলায়, তার খারাপ লেগেছিল। মনে হয়েছিল যে আপনি আমাদেরকে ফেক বলছেন, আমাদেরকে ককরোচ বলছেন, আমাদেরকে প্যারাসাইট বলছেন। আপনি তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, আপনি তো কনস্টিটিউশনের গাইড, আপনি কনস্টিটিউশনের ধারক বাহক, গার্ডিয়ান। আপনার তো ফ্রিডম অফ স্পিচকে গুরুত্ব দেওয়া উচিত ছিল। আপনার তো ছেলেদের যাতে এইরকম না হতে হয়, বেকার না থাকতে হয়, অলস না হতে হয়, তার জন্য চিন্তা করতে হতো। আপনি এত সহজে এরকম একটা স্টেটমেন্ট করে দিলেন স্যার। যদি আপনি ভাবুন তো, সব ককরোচ এক জায়গায় জোটে। সে তার এক্স হ্যান্ডেলে শুধু এই লাইনটা লিখে দিয়েছিল যে সব ককরোচ যদি এক জায়গায় জোটে। 1 সপ্তাহের মধ্যে প্রায় 1 কোটি মানুষ সেটাকে দেখে, বা 1 কোটি যুবক যুবতী শিক্ষার্থী সেটাকে দেখে এবং সেটা ভাইরাল হয়ে যায়। তখনও কিন্তু ককরোচ জনতা পার্টি আসেনি। তখন অভিজিৎ দীপকে এটা ভেবেছিলেন যে চলো এটা একটা প্যারোডি পার্টি বানানো যেতে পারে। ওকে, স্টুডেন্ট আন্দোলনের সাথে কিন্তু এর কোনো সম্পর্ক তখনও নেই, এটা একটা আলাদা ইভেন্ট চলছে। সিজিআই একটা মন্তব্য করেছেন অভিজিৎ দীপকে বিষয়টা নিয়ে, তার ব্যক্তিগত খারাপ লাগা নিয়ে এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন, ইনস্টাগ্রামে তাদের প্রচন্ড পরিমাণ ফলোয়ার হতে শুরু করেছে, এবং নাম বলা যেতে পারে যে অষ্ট সার্কা বা শ্রঙ্কা, অভিজিৎ দীপকের পার্টনার, একসাথে দুজনে ইনফ্লুয়েন্স করে বিষয়টাকে, এবং একটা প্যারোডি পার্টি তৈরি হয়ে যায় ককরোচ জনতা পার্টি। একটা ভদ্র সভ্য সুট বুট পরা একটা লোক, কিন্তু মাথাটা তার ককরোচের মতো।
পরবর্তীকালে এই ককরোচ জনতা পার্টি জেনজি অর্থাৎ নবপ্রজন্ম বা যুবক যুবতীদের এত পরিমাণ সমর্থন পায় যে তারাই প্রধান ধারক বাহক হয়ে যায় এই প্রতিবাদটার এবং ইনভলভ হয়ে পড়ে। বেসিক্যালি স্টুডেন্টদের আন্দোলনটাই তাদের মধ্যে দিয়েই বাহিত হয়, তাদের মধ্যে দিয়েই প্রতিফলিত হয়। দুরকম ভাবে কিভাবে তারা এর মধ্যে ইনভলভ হয়, দুরকম ভাবে তারা ইনভলভ হয়, দুটো পার্ট, দুটো ফেজ ককরোচ জনতা পার্টি। এক হচ্ছে যে যন্তর মন্তরে ধর্ণা দেয়া, উদ্দেশ্য সেই একই, যে এই ব্যবস্থা, এই যে ভুল ত্রুটি এবং বিরাট বড় একটা ঘটনা ঘটলো, এর সাথে জড়িত মানুষগুলোকে সাজা দিতে হবে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এটা প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট কি, অর্থাৎ যন্তর মন্তরে বসে থাকার পরের স্টেপ কি, যে কথা যদি না শোনেন আপনারা তাহলে আমরা সংসদ ভবন দখল করব বা সংসদ ভবন ঘেরাও করব বা সংসদ ভবন চলো, সোজা কথায় তাদের মুভমেন্ট। সো একটা বিরাট সংখ্যক যুবক যুবতী তাদের সামিল হয়েছিল। সংসদের দিক যাওয়ার সময় একটা ভীষণ রকমের প্রোটেস্ট হয়েছিল, তাতে অবভিয়াসলি যারা সুরক্ষা বাহিনী আছে তারা এটার বিরোধিতা করে, তাদেরকে আটকে দেয়, একটা ধস্তাধস্তি, একটা মারামারি, একটা ভায়োলেন্স, সমগ্র দেশ তার মধ্যে ইনভলভ হয়ে পড়ে। সমগ্র দেশ একেবারে বিমূঢ় হয়ে যায় এই অবস্থাটা দেখে। এটা নিঃসন্দেহে যে প্রত্যেকেই কিন্তু স্টুডেন্টদের যে কজটা এবং কোশ্চেন পেপার লিক সেই বিষয়ে একমত যে হ্যাঁ এটা হওয়া উচিত হয়। নাও আমরা এখন এই মুভমেন্টটার হিসেব করবো, এই ক্যারেক্টার কি। আমাদের কোশ্চেন নাম্বার 8-এ ছিল যে এটা কেমন ধরনের বৈশিষ্ট্য বহন করে এই মুভমেন্টটা। দেখো, একটা তো অবভিয়াসলি যেটা আমি আগের লাইনে বললাম যে স্টুডেন্টদের কজটা তারা যে কেউ এটাকে অ্যাকসেপ্ট করছে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। বাট এটুকু ঠিক যে একটা স্টুডেন্ট মুভমেন্ট কতদিন চলতে পারে, সেই স্টুডেন্ট, তাদের পরিবার, তাদের খাওয়া দাওয়া, কখনোই কেবল স্টুডেন্ট মুভমেন্ট কন্টিনিউয়াস চলতে পারে না যতক্ষণ না তার মধ্যে অন্যান্য ফ্যাক্টর গুলো আসবে। লাইক ফার্স্ট কোন সোশ্যালিস্ট বা সোশ্যাল রিফর্মার লাইক সোনাম ওয়াংচুক যুক্ত হলে না, ককরোচ ততক্ষণ না আসতে পারে যতক্ষণ না ককরোচ জনতা পার্টির মতন এরকম একটা মাস লেভেলে একটা অত্যন্ত জনপ্রিয়, অ্যাগ্রিভ, স্বপ্ন ভাঙা, বেকার, কষ্ট পাচ্ছে, একেবারে মানে একাকিত্বে ভুগছে, জ্বালায় ভুগছে, খিদে ভুগছে, এরকম একটা যুব সমাজ এর সাথে যুক্ত না হয়ে যায়। এবং খুব স্বাভাবিকভাবে এরা যুক্ত হলে এর সাথে রাজনৈতিক দল যুক্ত হবে। সো স্টুডেন্টের পিছনে যে ওই ছাত্র সংগঠন, প্রচুর পরিমাণে ছাত্র সংগঠন এবং বিরোধী দল বা বিরোধী দলনেতারা এই আন্দোলনের মধ্যে কিন্তু ঢুকে গেছিল। অর্থাৎ শেষের দিকে বিদ্রোহটা বা শেষের দিকের প্রতিবাদটা, প্রোটেস্টটা অনেকটাই পলিটিক্যাল রং লেগে গেছিল, এটা অনস্বীকার্য। ঠিক আছে, নাও ডিপ স্টেট থিওরি এর মধ্যে কি? কোশ্চেন নাম্বার 9। ডিপ স্টেট থিওরি হচ্ছে এই যে অনেকেই সিঁদুরে মেঘ দেখছে বা সিঁদুরে মেঘ দেখে ভয় পাচ্ছে। সিঁদুরে মেঘ দেখে ভয় পাওয়া মানে কি, আমরা খুব বেশি দিন হয়নি আমাদের প্রতিবেশী দেশগুলোতে দেখেছি যে কিভাবে যুবক আন্দোলনের নামে বা যুবক আন্দোলনের মধ্যে দিয়ে শুরু হয়েও পরবর্তীকালে একটা বিষাক্ত পরিবেশ, একটা ধ্বংসাত্মক রচনা সেই দেশটাকে নষ্ট করে ফেলেছে। উদাহরণ বাংলাদেশ, উদাহরণ নেপাল। সো এটা কখনো হতে পারে না যে একটা দেশের যুবক, একটা দেশের ছাত্র ছাত্রী তারা তাদের দেশটাকে লুণ্ঠন করছে, তাদের দেশটাকে ধ্বংস করছে, সম্পত্তি নষ্ট করছে, প্রাণ নিচ্ছে, হতে পারে না। যুবকদের মতন কিছু বাইরের লোক যুবক যুবতী সেজে আসছে এবং এই ধ্বংসলীলা চালাচ্ছে, এটাই হয়। কখন এরকম কোনো আন্দোলনের সুযোগ নিয়ে এরকম আন্দোলনে যাদের দরকার সেই তাদের কজটাকে
তাদের কজটাকে দেখিয়ে, তাদের প্রতি সহমর্মিতা দেখিয়ে বাইরের কোনো শক্তি, অন্য দেশের কোনো শক্তি এসে সেই দেশটাকে ভেঙে চুরে দেয়। এই শক্তিটাকে বলা হয় ডিপ স্টেট, অর্থাৎ স্টেটের অনেক গভীরে গিয়ে কাজ করবে এবং সেই স্টেটটাকে ভেঙে দেবে। তো অনেকে প্রশ্ন সন্দেহ তুলেছিল যে এই যে মুভমেন্টটা এতদিন ধরে চলছে, ককরোচ জনতা পার্টি যে মুভমেন্টটার মধ্যে ঢুকে গেছে, এই মুভমেন্টটা কি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান স্টুডেন্টদের মুভমেন্ট, নাকি এর জন্য বাইরে থেকে ফান্ডিং আসছে, এর জন্য অন্য বড় কোনো রাঘব বোয়াল দেশ টাকা পাঠাচ্ছে এবং আসলে ভারতের যে সার্বভৌমত্ব তা বিঘ্ন ঘটানোর চেষ্টা হচ্ছে। এই প্রশ্ন অনেকে করেছিল এবং এখান থেকেই ডিপ স্টেট কনসেপ্টটা চলে আসে এই মুভমেন্টটার পিছনে। এমনকি কেউ কেউ এরকমও হয়েছে যে সামনাসামনি এই বিদ্রোহটার প্রতিবাদ করা শুরু করেছিল যে না, এটা ঠিক হচ্ছে না, এটা দেশের কিন্তু ইন্টিগ্রিটি, সভরেনিটিকে হার্ম করছে বা হার্ম করতে পারে বা হার্ম করার সম্ভাবনা রয়েছে। বা যদিও পরবর্তীকালে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার থেকে জানানো হয়েছে যে না, এরকম কোনো ঘটনা ঘটেনি, বাইরে থেকে কোনো ফান্ডিং আসেনি। একটা উত্তেজনার মাত্রা খুব বৃদ্ধি পেয়েছিল, ক্ল্যাশ হয়েছিল স্টুডেন্ট পুলিশ, তার জন্যে কিছু ঘটনা ঘটে, কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, কিন্তু এর মধ্যে তেমন বড় কোনো বাইরের দেশের যোগ সাজস নেই। অর্থাৎ ডিপ স্টেট থিওরি কিন্তু এখানটায় খুব বেশি প্রমাণিত হয়নি, যদিও বিষয়টা নিয়ে এখনো কেউ কেউ চর্চা চালায় বা এখনো কোথাও কোথাও ইনভেস্টিগেশন এটার একটা জুড়ে রয়েছে। কেননা দিল্লির বাইরেও অনেক রাজ্যে এরকম ঘটনা ঘটছে, তো সেখানটায় কোথাও কোথাও দেখা গেছে যে হয়তো এরকম কোনো এলিমেন্ট থাকলেও থাকতে পারে, তার উপরে খোঁজ খবর চলছে। এখন আউটকাম কি? অবভিয়াসলি আউটকাম, তাদের যে দাবিটা ছিল, ওকে, সেই দাবিটা মানা হয়েছে। দাবি অর্থাৎ প্রধানমন্ত্রী নিজে এসে তাদের সাথে কথা বলেছেন, সঠিক বিচারের ব্যবস্থা করবেন তিনি জানিয়েছেন, দোষীদেরকে সাব্যস্ত করা হবে, দোষীদেরকে চিহ্নিত করা হবে এবং শাস্তি দেওয়া হবে তিনি জানিয়েছেন। প্রতিরোধ করা কোনো স্টুডেন্টকে খুব বেশি এর জন্য দায়ী বা দোষী করা হবে না প্রশাসনের তরফ থেকে, তা ঘোষণা করা হয়েছে। ওয়াংচুক যিনি অনশন করেছিলেন অনির্দিষ্টকালের জন্য, তিনি অনশন ভেঙেছেন এবং খাদ্য গ্রহণ করেছেন। মন্ত্রী যার পদত্যাগ চাওয়া হয়েছিল তিনি পদত্যাগ করেছেন এবং আশা করা হচ্ছে যে ভবিষ্যতে এরকম ঘটনা আর না ঘটে, ছাত্রদের স্বপ্ন যেন না ভাঙে এবং কোনোভাবেই কোনো ছাত্রের যেন মৃত্যু, আত্মহত্যার মতন পথ বেছে না নিতে হয়। So this is all about today's class, decoding of NEET protest 2026. CSDG আপনাদের সাথে রয়েছে, কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে জানান এবং এর বাইরেও যদি কোনো ইম্পর্টেন্ট বিষয় মনে হয় যে আলোচনা করার আছে বা পয়েন্ট এর মধ্যে যুক্ত হতে পারলে ভালো হতো, কমেন্ট সেকশনে আপনারা অবশ্যই জানান। বেস্ট অফ লাক।